গল্পের শুরুতেই কালো জাদুর কথা বলা হয়। এই জাদুর প্রক্রিয়ায় একটি পুতুলের চুল কেটে সেটি পবিত্র জলে চুবিয়ে রাখা হয় এবং সারা শরীরে কালো রং মেখে দেওয়া হয়। দীর্ঘ সময় পর পুতুলটি যখন কালো হয়ে যায় তখন একজন জাদুকর সেখানে সোনালী রঙের মন্ত্র লিখে দেয়। এরপর পুতুলটির পিঠ কেটে তার ভেতরে শিশুর খুলি ঢুকে দেওয়া হয়। সে রক্ত দিয়ে তৈরি করা হয় শক্তিশালী কালো জাদু। এর নাম হচ্ছে বোমেই। এক প্রতারক ব্যক্তির ছবি ওই পুতুলের সামনে রেখে নিজের রক্ত দিয়ে চরম অভিশাপ দেয়। আশ্চর্যভাবে পরের দিন সেই লোকটি তার বাথটাবের ভিতরে রহস্যজনকভাবে মারা যায়। এখানে বোমেই ছিল একজন ব্যাকআপ শিল্পী আর তার পরম বন্ধু শাওফান ছিল ভিয়েতনামের শীর্ষ তারকা। শাওফানের এই সাফল্যের বোমের মনে প্রচন্ড হিংসে জাগিয়ে তোলে। এমনকি তাদের কোম্পানির বয়সও শাওফানকে বেশি গুরুত্ব দিতেন। জনপ্রিয় হওয়ার লোভে বোমে একটি চুক্তি রাজি হয়। তাকে বলা হয় যদি সে শাওফানকে একটি পার্টিতে নিয়ে আসতে পারে তবে তাকে নতুন অ্যালবামের মূল নায়িকা করা হবে। শাওফান প্রথমে রাজি না হলে বন্ধুর অনুরোধে সে পার্টিতে যায়। সেখানে শাওফানকে কৌশলে নেশাগ্রস্ত করে অচেতন করা হয় এবং তিনজন লোক তার উপরে পাশবিক নির্যাতন চালায়। তার পুরো ঘটনাটি ভিডিও করে রাখে। পরবর্তী প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। ইন্টারনেটে তো কোটি কোটি মানুষ দেখে ফেলে। লোক লজ্জা এবং অপমানের চাপে শাওফান শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু বোমের এই নিষ্ঠুরতা এখানে শেষ হয়নি। সে পুলিশের কাছে মিথ্যা বলে যে তাকেও অচেতন করা হয়েছিল। শাওফেং মারা যাওয়ার পর বোমেই তার জায়গা দখল করার চেষ্টা করে। সে বিভিন্ন রিয়েলিটি শোতে অংশ নিতে থাকে। এমন সময় তার পরিচয় হয় এক ধনী মহিলার সাথে। তাদের দুজনের কাছে একটি করে পুতুল ছিল যাদেরকে তারা গার্ডেন অ্যাঞ্জেল মনে করত। সেই মহিলার নাম ছিল লিডং। বোমে সেই ধনী মহিলার পরামর্শে এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক একটি সুতো এক প্রান্তে বোমের শরীরে এবং অন্য প্রান্তে পুতুলের সাথে বেঁধে দেয়। এরপর বিচিত্র সব নকশা এঁকে পুতুলটির ভিতরে শক্তি জগত করা হয়। অদ্ভুতভাবে এরপর থেকে বোমের ভাগ্য বদলে যেতে শুরু করে। মন্দির থেকে বের হতেই তার দেখা হয় ইয়াংকের সাথে, যে ছিল শাওফানের বয়ফ্রেন্ড। বোমে মনে মনে তাকে পছন্দ করত। ইয়াংকো তাকে তার নতুন অ্যালবামের গান গাওয়ার সুযোগ দেয় এবং তাকে শাওফানের জায়গায় আনতে প্রতিশ্রুতি দেয়। বোমে তার এই সাফল্যের পুরো কৃতজ্ঞতা দেয় সেই পুতুলটিকে। তবে এবার তার চাওয়া কেবল কেরিয়ার নয় বরং ইয়াং এর ভালোবাসা। সে লক্ষ্য করে যে সেই ন্যানের বাড়িতে আরো অনেকে আছে যারা এই পুতুলগুলি জ্যান্ত মানুষের মতো সেবা করে, তাদের জন্মদিন পালন করে। সাধারণ মানুষের চোখে পাগল মনে হলেও বোমে অন্ধবিশ্বাসে ডুবে যায়। ইয়াং এর সাথে ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে বোমে বারবার মৃত্যু শাওফানের ছায়া দেখতে শুরু করে। স্টুডিওর দরজা নিজে নিজে খুলে যাওয়ায় আয়নায় শাওফানের মুখ দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। নিজেকে বাঁচাতে সে আবার পুতুলের কাছে প্রার্থনা করে এবং ইয়াংকের ছবি পুতুলের উপরে রেখে তাকে বশ করার চেষ্টা করে। তার ইচ্ছা পূর্ণ হয় এবং ইয়াং তার প্রেমের জালে ধরা দেয়। কিন্তু এই খুশি দীর্ঘস্থায়ী হয় না। মাঝরাতে তার মনে হয় ইয়াংকের বদলে বিছানায় মৃত শাওফান শুয়ে আছে। পরের দিন সকালে বোমে একটি ফুলের তোড়া এবং কিছু হুমকি ভরা মেসেজ পায়। এই তিনজন অপরাধী লোক যারা শাওফানের সর্বনাশ করেছিল তারা এখন বোমাইকে একইভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে। তারা তাকে আবার সেই পুরনো পার্টিতে ডাক দেয়। বোমে বুঝতে পারে যে সে এক মরণ ফাঁদে পা দিয়েছে। বোমে বাধ্য হয়ে আবার সেই তান্ত্রিকের কাছে যায়। সে চায় ওই লোকগুলিকে চিরতরে শেষ করে দিতে। জাদুকর আবার সেই ভয়ঙ্কর প্রক্রিয়া শুরু করে। পুতুলের চুল কাটা, কালো জলে চোবানো এবং পিঠ কেটে সেই অজাত শিশুর হাড় ভেতরে ঢুকিয়ে দেওয়া। এই জাদু এতটাই শক্তিশালী একটি মালিকের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু বিনিময়ে মালিককে তার সব সত্য গোপন না রেখে পুতুলের কাছে সব উৎসর্গ করতে হয়। বোমে তার অপরাধ ঢাকতে এবং শত্রুদের শেষ করতে এখন কালো জাদুর কাছে পৌঁছে গেছে। সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। সে নিজের অজান্তে এক শয়তানি শক্তির দাসে পরিণত হয়েছে। বোমে সেই পুতুলটির পূজা শুরু করে। কালো জল ও রক্তের মাধ্যমে সেই লোকগুলোর মৃত্যুর কামনা করে। যখনই সে কোনো অপরাধীর ছবি পুতুলের সামনে রাখে তখনই তারা রহস্যজনক ভাবে মারা যায়। বোমে বিশ্বাস করতে শুরু করে যে সেই পুতুলটি সত্যি তাকে রক্ষা করছে। বোমের সহকারী যখন এই পুতুলের রহস্য জেনে ফেলে তখন বোমের মনের কথা সব খুলে বলে। সে জানান যে এই প্রভাবশালী চরিত্র শাওফানকে ব্যবহার করতে চেয়েছিলেন এবং ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়ে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিলেন। বোমে ভয় পাচ্ছিল যে তার অবস্থা এমনই হবে। সহকারী তাকে পাগলামি ছাড়তে বলে। বোমেই তাকে ঘর থেকে বের করে দেয়। অপরাধীদের মারা যাওয়ার পর বোমে ভয় পেয়ে যায় এবং সেই ধনী মহিলাটির কাছে গিয়ে পুতুলটিকে ফিরে দিতে চায়, কিন্তু সেই মহিলাটি তাকে সাবধান করে দেয় আর বলে এটি কোনো খেলার জিনিস নয় যে তুমি চাইলে ফেরত দিয়ে যাবে। এটি একটি আত্মা যার সাথে প্রাণ বিনিময় হয়েছে। তিনি বললেন দেবতাকে ঘরে আনা সহজ কিন্তু বিদায় করা অন্তত কঠিন। বাড়ি ফিরে বোমে সব পুতুল ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাতে সে দেখতে পায় পুতুলগুলি নিজে নিজে ব্যাগের বাইরে বেরিয়ে এসেছে। ঘুমের ঘরে সে দেখে ওই মৃত শিশুটি তার বুকের উপরে চড়ে বসেছে এবং তাকে নিয়ন্ত্রণ করছে। ভয়ে আর্তনাদ করে ঘুম ভাঙলে সে দেখে তার হাতে রক্ত মাখা। বোমে ওই পুতুলের ভিতরে একটি গোপন ক্যামেরা খুঁজে পায়। সে বুঝতে পারে কোনো অলৌকিক শক্তি বা কোনো জাদু নয় এবং এটি ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ওই তিনজন অপরাধীর মৃত্যু ছিল একটা সাজানো নাটক। সবচেয়ে বড় ধাক্কাটি আসে যখন ইয়াং সেখানে উপস্থিত হয়। সে নিজেই স্বীকার করে কোনো অলৌকিক
অলৌকিক পুতুল নয়, বরং সবকিছু তার প্ল্যান ছিল। সে চেয়েছিল বৌমাকে একবারে মানসিকভাবে ভেঙে ফেলতে আর তাকে হাতের পুতুল বানিয়ে রাখতে। শাওফাংয়ের মৃত্যু থেকে শুরু করে আজকে এই উপস্থিতি সবই কিছু ছিল তার সাজানো। আসলে কোনো জাদুকর অভিশাপ ছিল না, ছিল কেবল মানুষের চরম নিষ্ঠুরতা এবং ক্ষমতার লালসা। সে এটি করেছিল শাওফানের অপমানের প্রতিশোধ নিতে, এবং এতে যারা যারা অবস্থিত ছিল সবই তার পরিকল্পনার অংশ। সেই পুতুলটি আসলে কোনো জাদুকর বাস্তব ছিল না, বরং সেটির ভেতরে ক্যামেরা লাফানো ছিল, বোমের মুখ থেকে খুনের ষড়যন্ত্র প্রমাণ রেকর্ড করা। অথচ বোমে যখন পুতুলের কাছে কাউকে মারা প্রার্থনা করত, তখন আসলে সে নিজেই অপরাধের প্রমাণ ক্যামেরায় দিয়ে দিচ্ছিল। এবং এরপর বোমে সেই খুনের পরিকল্পনাকারী হিসাবে ধরা পড়ে। শেষ পর্যন্ত শাওফানের হারানোর সম্মান ফিরে আসে। পুরো বিশ্বই জানতে পারে যে সে নির্দোষ ছিল এবং তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল। নিজের পাপের বোঝা এবং প্রিয় বন্ধুর অন্যায় সইতে না পেরে বোমে কোনো দ্বিধা ছাড়া বহুতলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর তারা দলের বাকি সদস্য পুলিশ গ্রেপ্তার করে। এই পৃথিবীতে জাদুটনা শক্তি বড় নয়, আসল ভয়ঙ্কর হলো মানুষ। যারা ধর্মকে দোহাই দিয়ে অন্যকে বিপদে ফেলে, তাদের শেষ পর্যন্ত এমনই পরিণতি হয়।